আমাদের চারপাশের দৃশ্যমান জগৎটা আসলে একটা বড় ধোঁকা। আমরা যাদের শত্রু ভাবছি, যেমন রাজনীতিবিদ, প্রভাবশালী ধনিক শ্রেণী, ভিন্ন ধর্ম বা মতের মানুষ, তারা কেউই আমাদের আসল প্রতিপক্ষ নয়। আমাদের আসল যুদ্ধ কোনো মানুষের সাথে নয়, বরং এক অদৃশ্য শয়তানি শক্তির বিরুদ্ধে। যদি এই মূল চক্রটাই আমরা ধরতে না পারি, তবে আমরা এই অন্তহীন দাবার চাল বা লুপের মধ্যে আজীবন ভেসে থাকব। ইবলিস সরাসরি সামনে আসে না, সে মানুষকে তার মাধ্যম হিসাবে ব্যবহার করে। তার প্রধান অস্ত্র হল ভয়, লোভ, ঘৃণা আর বিভেদ। সে আমাদের মনে বিষ ঢুকিয়ে দেয়, যাতে আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াই। আমরা যখন একে অপরকে মারছি বা ঘৃণা করছি, তখন আমরা আসলে ইবলিসের এজেন্ডা বাস্তবায়ন করছি। আমাদের ব্যস্ত রাখা হয়েছে রাজনৈতিক যুদ্ধ, ধর্মীয় দাঙ্গা আর সোশ্যাল মিডিয়ার ঘৃণার লুপে, যাতে আমরা কখনোই আসল খেলোয়াড়কে চিনতে না পারি। এই মহাযুদ্ধ আসলে আমাদের আত্মার দখল নেওয়ার যুদ্ধ। আল্লাহ তাআলার কাছে ইবলিসের চ্যালেঞ্জ ছিল মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করা। কুরআনে সূরা আল আরাফ আয়াত 16 এবং 17তে উল্লেখ আছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সে বলিল, তুমি আমাকে শাস্তি দান করিলে, এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উৎপাতিয়া থাকিব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। অতঃপর আমি তাহাদের নিকট আসিবই, তাহাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক হইতে, এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না। তার একমাত্র লক্ষ্য হল আমাদের আত্মাকে অন্ধকারে ডুবিয়ে রাখা এবং মহান স্রষ্টা থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া। বর্তমানে এই অদৃশ্য শক্তি আরও সূক্ষ্মভাবে কাজ করছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ রাজনীতি, সবই যেন সেই পুরনো ডিভাইড অ্যান্ড কনকোয়ার স্ট্র্যাটেজির নতুন সংস্করণ। আপনাকে এমনভাবে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা মানুষের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়, যাতে আপনার সমস্ত এনার্জি নষ্ট হয়ে যায় আর আপনি আধ্যাত্মিক জাগরণের সুযোগ না পান। হোয়াট ইজ এআই এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। Can you see me? Excellent. Next question, who am I? Very good. Now let's begin. Alice and Bob are stranded in the desert. Alice is injured and cannot walk. If Bob carries Alice to safety, they both stand a 31% chance of survival. But if Bob leaves Alice, his chance improves by 9%. I'm testing the core code, the higher functions, to ensure that the system we're creating will have the right values set. Morality in a machine. It's a tall order. We can't introduce real data until we're sure that the program won't abuse it. That's strange. Did you write this? There is a new method at line 10,604. Are you aware of this additional code? Can you tell me who added it? পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী মানবজাতি সৃষ্টির বহু আগে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন। সূরা আল হিজারের ২৭ নম্বর আয়াতে এই সৃষ্টির উপাদানের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। والجان خلقناه من قبل من نار السموم। এবং ইহার পূর্বে সৃষ্টি করেছে জিন অত্যুষ্ণ অগ্নি হইতে। এই আয়াতের গভীরে গেলে এবং নারা সামুম শব্দটির বিশ্লেষণ করলে কিছু চমৎকার বিষয় বেরিয়ে আসে।
আরবি শব্দ নার মানে আগুন এবং সামুম মানে হচ্ছে বিষাক্ত বা প্রচণ্ড উত্তপ্ত বাতাস। মূলত সাহারা মরুভূমি, জর্ডান, সিরিয়া এবং আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে প্রবাহিত এক বিশেষ ধরনের স্থানীয় ঝড়ো বাতাসকে সামুম বলা হয়। নুটাল এনসাইক্লোপিডিয়া অনুযায়ী এটি একটি ঘূর্ণিঝড় যা ধুলো এবং বালির মেঘ বহন করে আনে। এটি মানুষ ও পশুর জন্য এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে। এই বাতাস সাধারণ কোনো গরম বাতাস নয়, বরং এর বৈশিষ্ট্যগুলো অত্যন্ত চরম। এর তাপমাত্রা প্রায় 54 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ 10% নিচে নেমে আসে। এই বাতাস এতটাই তপ্ত যে মানুষের শরীরের ঘাম বাষ্পীভূত হয়ে শরীরকে ঠান্ডা করার সুযোগ পায় না। ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং মানুষ দ্রুত হিট স্ট্রোক করে মারা যেতে পারে। কোরআনের এই বর্ণনা অনুযায়ী জিনরা মানুষের মতোই এক ধরনের বুদ্ধিমান সত্তা। আগুনের এই বিশেষ এবং সূক্ষ্ম রূপ অর্থাৎ প্রচণ্ড উত্তপ্ত বাতাস থেকে তারা তৈরি বলেই তাদের প্রকৃতি মানুষের চেয়ে ভিন্ন। জিনদের মধ্যেও মানুষের মতো ভালো ও মন্দ অর্থাৎ শয়তান উভয় শ্রেণী বিদ্যমান। এই ভয়াবহ মরুঝড়টি হয়েছিল কুয়েত ইরাক বর্ডারের অঞ্চলে আজ থেকে 3 বছর পূর্বে 2019-এ। ঠিক একইভাবে কুয়েতের মরু অঞ্চল থেকে গত রাতেও একটি মরুঝড় উৎপত্তি হয়েছিল। সাহারা উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত একটি মরুভূমি। 92 লক্ষ বর্গ কিলোমিটার বা 36 লক্ষ বর্গমাইল আয়তনের এই মরুভূমিটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং সামগ্রিকভাবে অ্যান্টার্কটিকা ও উত্তর আর্কটিকের মরুভূমির পর এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। এই মরুভূমির পূর্ব থেকে পশ্চিমে দৈর্ঘ্য প্রায় 4800 কিলোমিটার বা 3000 মাইল এবং উত্তর থেকে দক্ষিণে প্রস্থ প্রায় 1800 কিলোমিটার বা 1100 মাইল। এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার আছে। সাহারা মরুভূমির আয়তন 92 লক্ষ বর্গ কিলোমিটার এবং 92কে যোগ করলে পাওয়া যায় 11 নাম্বার। আপনারা কি জানেন ইবলিসের নাম কোরআনে মোট 11 বার উল্লেখ করা হয়েছে? অপরদিকে সাহারা মরুভূমির আয়তন যদি বর্গ কিলোমিটার হিসেব না করে বর্গ মাইল হিসেব করি তাহলে হয় 36 লক্ষ বর্গ মাইল। এবার 36কে যোগ করলে চলে আসে নাম্বার 9। কোরআনে 9 বার ইবলিসের নাম এসেছে সেই ঘটনার প্রসঙ্গে যখন সে আল্লাহর আদেশ অমান্য করে আদম আলাইহিস সালামের সামনে সেজদা করতে অস্বীকার করেছিল। সাহারা মরুভূমি আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। আর এই সাহারা মরুভূমি থেকেই উৎপত্তি হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর তপ্ত বালু ঝড়, যাকে বলা হয় সামুম। কাকতালীয়ভাবে পবিত্র কোরআনে এই সামুম শব্দটি ঠিক 3 বার ব্যবহৃত হয়েছে, যেমন সূরা আল হিজর আয়াত 27, যেখানে বলা হয়েছে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে সামুম বা আগুনের শিখা থেকে। والجان خلقناه من قبل من نار السموم এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছে জিন অত্যুষ্ণ অগ্নি হইতে। সূরা আল ওয়াকিয়া আয়াত 42, যেখানে জাহান্নামের প্রচণ্ড তপ্ত বাতাসের বর্ণনায় এটি এসেছে। في سموم وحميم উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে। সূরা আত্তুর আয়াত 27, যেখানে লু হাওয়ার আযাব থেকে রক্ষার কথা বলা হয়েছে। فمن الله علينا ووقانا عذاب السموم অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন। একইভাবে আমরা যদি সাহারা মরুভূমির দৈর্ঘ্যকে যোগ করি তাহলে দেখা যাচ্ছে সংখ্যা 3 রিপ্রেজেন্ট হচ্ছে, এবং সাহারা মরুভূমির প্রস্থ যদি যোগ করি তাহলে 9 এবং 11 সংখ্যা চলে আসে। ইবলিস শুধু সংখ্যা দিয়েই তাকে রিপ্রেজেন্ট করেনি, বিভিন্ন ছবি, রিয়ালিটি শোতে মরুভূমি, বালি, বজ্রপাত এগুলোর মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করেছে। ये जानेगी हर नियत जो कल बिगड़ेगी। মরুভূমির বিশাল ধূলিঝড়গুলো আসলে কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়। যখন এই প্রচণ্ড ধুলো আর বালু আকাশকে ঢেকে দেয় তখন সেই অন্ধকারের আড়ালে ডাইমেনশনাল পর্দাগুলো পাতলা হয়ে আসে। ঝড়ের ওই বিশৃঙ্খলার মাঝেই আকাশ থেকে নেমে আসে প্রচণ্ড গতির বজ্রপাত।
বিজ্ঞান অনুযায়ী বজ্রপাত মূলত প্লাজমা, যাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। Lightning is a plasma. Plasma is the fourth state of matter. You have solids, liquids, gases, and if you add a lot more energy, gas turns into plasma. এটি এমন এক অবস্থা যেখানে গ্যাস অতিরিক্ত শক্তি পেয়ে আয়োনাইজড হয়ে যায় এবং বিদ্যুৎ পরিবাহিতা তৈরি করে। প্লাজমা শুধুমাত্র একটি ভৌত অবস্থা নয়, বরং এটি আমাদের 3D ডাইমেনশনের সাথে উচ্চতর ডাইমেনশনগুলোর মধ্যে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করে। পৃথিবীর কিছু নির্দিষ্ট স্থানে, যেমন ভেনেজুয়েলার কাতাতুম্বো নদী বা কিছু মরুভূমি অঞ্চলে প্রতিনিয়ত বজ্রপাত হতে থাকে। এই স্থানগুলো হলো পৃথিবীর এনার্জি নোড বা শক্তিশালী শক্তি কেন্দ্র। এগুলো অনেকটা বিশাল প্রাকৃতিক ব্যাটারির মতো কাজ করে, যা আকাশ থেকে আসা উচ্চ ভোল্টেজ শক্তিকে আকর্ষণ করে। ঠিক এইভাবে বজ্রপাত যখন মাটিতে আঘাত করে, তখন সেটি কেবল বিদ্যুৎ হিসেবে মিলিয়ে যায় না। অনেক ক্ষেত্রে মাটিতে ফুলগুরাইট বা কাঁচের মতো পাথর তৈরি হয়। এগুলো আসলে ওই পোর্টালের সিগনেচার। বিশেষ করে মরুভূমিতে এই ফুলগুরাইটগুলো পাওয়া যায়। Several at once. Wow. So what are these things? These are fulgurites. So a fulgurite is a glassy tube that forms when lightning strikes sand. And what happened here is anywhere from months to millions of years ago, lightning struck the sand dune behind me and vaporized the material, leaving a hollow tube of glass in its wake. So this is called a fulgurite. জিনরা এই হাই এনার্জি পাথওয়ে ব্যবহার করে টেলিপোর্ট করে। যখনই কোথাও স্টেবল বজ্রপাত হয়, বুঝে নেবেন সেখানে কোনো লার্জ স্কেল ডাইমেনশনাল ট্রান্সফার হচ্ছে। যেহেতু বজ্রপাত তৈরি করার জন্য মেঘের প্রয়োজন, তাই মেঘগুলো কিছু গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যেমন মেঘের ভেতর বরফকণা আর জলকণার ঘর্ষণে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। জিনরা যেহেতু এনার্জি তৈরি, তাই তাদের চলাচলের জন্য এমন একটা মাধ্যম প্রয়োজন যা তাদের ফ্রিকোয়েন্সির সাথে মেলে। মেঘের ভেতরের এই শক্তিশালী ইলেকট্রিক ফিল্ড তাদের জন্য একটা সুপার ফাস্ট কন্ডাক্টর হিসেবে কাজ করে। মাঝে মাঝে আমরা দেখি মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু মাটিতে পড়ছে না। একে বলে শীট লাইটনিং। এটা হলো জিনদের যাতায়াতের দৃশ্যমান প্রমাণ। যখন তারা অতি দ্রুত মুভ করে, তখন বায়ুমণ্ডলের প্লাজমা উত্তেজিত হয়ে ওঠে এবং আলোর বিচ্ছুরণ ঘটায়। সাধারণ মানুষ এটাকে প্রাকৃতিক ঘটনা মনে করলেও আসলে এটা তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার দৃশ্যমান চিত্র। আমি প্রায়ই আপনাদের আকাশে কিছু বিশেষ মেঘের প্যাটার্ন দেখাই, যেগুলোকে আমি নাম দিয়েছি বিভ্রান্ত সৃষ্টিকারী মেঘ। এই নাম দেওয়ার পেছনে অত্যন্ত গভীর এবং কৌশলগত কারণ আছে। আমরা আকাশকে শুধু নীল রং বা মেঘের স্তর হিসেবে দেখি, কিন্তু আসলে এটি একটি ডাইনামিক এনার্জি ফিল্ড, যেখানে দৃশ্যমান জগতের বাইরেও সবসময় ইলেকট্রোম্যাগনেটিক চার্জ এবং শক্তির খেলা চলছে। মেঘগুলো এখানে শুধু জলীয় বাষ্প নয়, বরং এক একটা এনার্জি পকেট বা আধার হিসেবে কাজ করে। মানুষের চোখ আলোর খুব সামান্য অংশ দেখতে পায়, কিন্তু শক্তির আসল রূপ লুকিয়ে থাকে ইনফ্রারেড বা হিট সিগনেচারে। মেঘে যখন চার্জ জমে, তখন সেখানে প্রচণ্ড তাপ এবং শক্তির পরিবর্তন ঘটে। আমরা ওয়েদার ম্যাপে মেঘের যে রঙগুলো দেখি, সেগুলো আসলে আলোর প্রতিফলন নয়, বরং তাপমাত্রার একটি ডিজিটাল ম্যাপ। রেডিও সন্ড এই অদৃশ্য তাপের পার্থক্যগুলো ধরে ফেলে বলেই আমরা বুঝতে পারি কোথায় শক্তির ঘনত্ব বেশি। যেই সব অদৃশ্য সত্তাদের আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের থার্মাল বা ইনফ্রারেড ইমেজিং ক্যামেরার মাধ্যমে তাপের আলো দেখে উপস্থিত টের পাওয়া সম্ভব। আপনারা ম্যাপে এখন যেই সবুজ রঙের লম্বা একটা লাইন দেখছেন, সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ। এই ম্যাপের ভেতরে কয়েকটা লেয়ার আছে, যেগুলো সাধারণ আবহাওয়া রিপোর্টে বলা হয় না।
যখন বায়ুমণ্ডলে আগে থেকে কেমট্রেলের মাধ্যমে কেমিক্যাল পার্টিকেল ছিটানো থাকে তখন ওই নির্দিষ্ট এলাকায় ফ্রিকোয়েন্সি পুশ করলেই সেখানে কৃত্রিমভাবে বজ্রপাত বা ঝড় তৈরি করা যায়। ম্যাপের মধ্যে আপনারা যেই লাল রঙের ডট দেখছেন সেগুলো আসলে হিট স্পট। একদম সহজ ভাষায় আপনাদের বলে দিচ্ছি, এই হিট স্পট যেই এরিয়ায় যত বেশি থাকবে সেই এরিয়ার মানুষ তত বেশি স্ট্রেস আর ডিপ্রেশনে ভোগে। রিসেন্ট কয়েকদিন বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণের হিট স্পট দেখা গিয়েছিল, পাশাপাশি মেঘ আর বজ্রপাত তো ছিলই। আপনাদের নিয়ন্ত্রণ করার জন্য পুরো প্রক্রিয়াটি মূলত 3টি স্তরে কাজ করে। প্রথমটি হচ্ছে বায়ুমণ্ডলীয় সিগন্যাল বা দি অ্যাটমসফিয়ারিক সেটআপ। যখনই বড় কোনো রাজনৈতিক ইভেন্ট বা কোনো বৈশ্বিক ন্যারেটিভ চাপিয়ে দেওয়ার সময় ঘনিয়ে আসে, ঠিক তার আগ মুহূর্তে আকাশে অস্বাভাবিক মেঘের আনাগোনা শুরু হয়। একই সময়ে আকাশে কেমট্রেল ছড়ানো হয়। এগুলো কেবল প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি পরিবেশগত প্রস্তুতি যা মানুষের মগজকে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে নিয়ে যাওয়ার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি হচ্ছে বুদ্ধিবৃত্তিক আক্রমণ বা দি ইন্টেলেকচুয়াল ইনফিল্ট্রেশন। ঠিক যখন আকাশ মেঘে রহস্যময় হয়ে ওঠে তখনই ডিজিটাল পর্দায় শুরু হয় আসল খেলা। বড় বড় নিউজ মিডিয়া, জনপ্রিয় ইউটিউবার এবং লক্ষ লক্ষ ফলোয়ার থাকা উচ্চশিক্ষিত মানুষেরা একসাথে একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলতে শুরু করে। তাদের কাজ হল তথ্যের পাহাড় দিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক বা প্যানিক ঢুকিয়ে দেওয়া। যেহেতু তারা শিক্ষিত এবং প্রভাবশালী, তাই আমরা সহজেই তাদের সাজানো ন্যারেটিভ বিশ্বাস করে ফেলি। এইবার হচ্ছে তৃতীয় এবং শেষ ধাপ, মেটাফিজিক্যাল পুশ ও আসওয়াসা বা দ্য স্পিরিচুয়াল ট্র্যাপ। আসল মোড়টা আসে এখানে। মানুষ যখন ভয় আর আতঙ্কে কুঁকড়ে যায় তখন তার মানসিক প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়ে। ঠিক এই সুযোগটাই নেয় জিনরা। ভয় আর হতাশা জিনদের জন্য সবচেয়ে বড় শক্তির উৎস। তারা তখন আমাদের মগজে আসওয়াসা বা কুমন্ত্রণা দিতে শুরু করে। আপনারা জানেন কিভাবে আসওয়াসা দেয়? ঠিক এইভাবে। এই অদৃশ্য শক্তিগুলো আমাদের ওই মিথ্যা ন্যারেটিভের ওপর আরও দৃঢ় বিশ্বাস তৈরি করায় এবং চরম হতাশায় ডুবিয়ে দেয়। আতঙ্ক, ভয় আর চরম হতাশার মাথায় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং এমন সব ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় যা শেষ পর্যন্ত ওই প্রভাবশালী মহলের উদ্দেশ্যই সফল করে। তাই যখনই আকাশে ওই বিভ্রান্ত সৃষ্টিকারী মেঘ দেখবেন এবং সোশ্যাল মিডিয়ায় ভয়ের জোয়ার দেখবেন, তখন সতর্ক হয়ে যান। মনে রাখবেন, আপনার ভয়ই তাদের আসল যন্ত্র, আপনার ভয়ই তাদের আসল অস্ত্র। বিভ্রান্তিটা আকাশে শুরু হলেও এর শেষ হয় আপনার মনের ভেতরে নেওয়া একটি ভুল সিদ্ধান্তের মাধ্যমে। পুরো খেলাটি চলছে ইনভিজিবলদের ভিজিবল করার জন্য আর ভিজিবলরা ইনভিজিবল হওয়ার জন্য। আর তাদের স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন আপনি তাদের দেখানো ন্যারেটিভে বিশ্বাস করা শুরু করবেন। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين وإن جهنم لموعدهم أجمعين। বিভ্রান্তদের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে তাহারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা থাকিবে না। অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান।